গ্রাউন্ড মেরিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে গ্রাউন্ড টিস্যু সাধারণত এই তিন ধরনের সরল যে স্থায়ী টিস্যু আছে, সেই সরল একই রকম ধরনের টিস্যু যেগুলোকে আমরা সরল টিস্যু বলি, সেই সরল টিস্যুর 3 রকম টিস্যু, কোলেনকাইমা, প্যারেনকাইমা, হচ্ছে স্ক্লেরেনকাইমা। যদিও শুরুর দিকে তৈরি হয় হচ্ছে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা টিস্যুটাই তোমার হচ্ছে যে পরবর্তীতে আর একটু কোষ প্রাচীর হচ্ছে যে বিশেষ জায়গাগুলোতে হচ্ছে যে একটু পুরু হয়ে কোলেনকাইমা, এবং হচ্ছে মৃত অবস্থাতে যেটা যায় সেটা আমরা জানি যে এক ধরনের সরল স্থায়ী টিস্যু, সেটাকে আমরা স্ক্লেরেনকাইমা বলি। এটা ডিটেলস আমরা এখানে না বলি। তো হচ্ছে যে এখানে বোঝাই যাচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে, গ্রাউন্ড মেরিস্টেম যে প্রাথমিক ভাজক টিস্যু ছিল এক ধরনের, সেই গ্রাউন্ড মেরিস্টেমের ভাজক টিস্যুগুলাই পরবর্তীতে কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা তৈরি করতেছে। আর সেকেন্ডারি অবস্থাতে তারা তৈরি করতেছে হচ্ছে কি কর্ক ক্যাম্বিয়াম এবং হচ্ছে কর্ক। খেয়াল করে দেখো, এই যে কর্ক ক্যাম্বিয়াম এবং কর্ক, এই কর্ক এবং ক্যাম্বিয়াম এই শব্দগুলো কিন্তু আমাদের বইয়ে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমাদের বইয়ে আসলে এটা সম্পর্কে ব্যাখ্যা নাই। স্যারেরা যদি হচ্ছে যে আলাদা করে টপিক দিয়ে কর্ক বা ক্যাম্বিয়াম এগুলো হচ্ছে যে এক দুই লাইনে বা হচ্ছে যে একটু বুঝাই দিত, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা জানতে ইজি হইতো। এটা আসলে বইয়ে খুব ভালো ব্যাখ্যা নাই, তো আমরা একটু শিখে রাখি আমাদের হচ্ছে যে জানার জন্য, যে আমাদের আসলে শেখা উচিত, আমরা এই জন্য শিখে রাখবো যে হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে দেখো এই যে কর্ক ক্যাম্বিয়াম বা কর্ক জিনিসটা কি, আমরা বলছিলাম যে হচ্ছে যে উদ্ভিদের এপিডার্মিসটা পরবর্তীতে আসলে পেরিডার্মিস হয়ে যায়, বা হচ্ছে অ্যাডাল্ট অবস্থায়, ম্যাচিউর অবস্থায় পেরিডার্ম হয়ে যায়। তো আমরা একটা নর্মালি বড় উদ্ভিদের ক্ষেত্রে দেখি, আম গাছ যেমন খুব ভালো উদাহরণ, যে আম গাছের ক্ষেত্রে, বড় আম গাছের ক্ষেত্রে এরকম সাইডের চামড়াগুলো খুব মোটা, বাকলের মতো আমরা বলি, বাকল বলি, যেগুলোকে খুঁটাইলে আঙ্গুল দিয়ে বা উঠায় চলে আসে, একদম শুকনা খটখটে একটা এরকম জিনিস। এই বাকলকে হচ্ছে যে বাকল বলে, বা ইংরেজিতে হচ্ছে বলা হয় কি বার্ক। ঠিক আছে, এই অবশ্যই বার্ক হচ্ছে কি পেরিডার্মের একটা অংশ, তাই না? অবশ্যই বার্ক হচ্ছে কি তার ত্বকের অংশ, অর্থাৎ একটা অ্যাডাল্ট বড় কাষ্ঠল উদ্ভিদের বাইরের যে ত্বক আছে, সেই শক্ত উন্নত যে ত্বকটা আছে বা খুব শক্তিশালী যে ত্বকটা আছে, তাকে যে প্রোটেক্ট করতেছে, পানি বা এসবের বস্তু চলাচলে বাধা দিচ্ছে, বা এই ধরনের যে একটা খুবই ডেড টাইপের একটা সেল দিয়ে তৈরি হচ্ছে যে বার্ক বা বাকলটা, সেই বার্ক বা বাকল পেরিডার্মের এক ধরনের পেরিডার্ম বা এক ধরনের পরিণত হচ্ছে যে ত্বকীয় টিস্যু। সেই বার্কের কিন্তু 3টা অংশ আছে। এই বার্কের কিন্তু 3টা অংশ আছে, অর্থাৎ খুবই, আমরা তো জানি, খেয়াল করে দেখো, অবশ্যই অনেক স্তর থাকবে। কারণ কি, একটা বট গাছ বা আম গাছের যে বাকল, বা একটা কদম গাছ বা লিচু গাছের, সেটা খুবই শক্তিশালী এবং খুব মোটা মোটা জিনিস আমরা দেখছি যে উঠায় নিয়ে আসা যায় ড্রাই হওয়ার কারণে, পানির কমতি থাকার কারণে। সেই বার্কে 3টা অংশ আছে। বাইরের দিকে যে তার ত্বকীয় অংশটাকে আমরা বলি হচ্ছে কর্ক। বাইরের দিকে ত্বকীয় অংশটাকে আমরা বলি কর্ক। এই কর্কের একটা নাম আছে, এটাকে বলা হয় ফেলেম। ঠিক আছে, কর্ক বা হচ্ছে ফেলেম। তারপরে হচ্ছে এর মাঝেই থাকে হচ্ছে সেকেন্ডারি এক ধরনের ভাজক টিস্যু, সেটাকে আমরা বলি হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়াম বা সেকেন্ডারি এই ভাজক টিস্যুটাকে আমরা বলি হচ্ছে যে ফেলোজেন। ঠিক আছে, ফেলোজেন বা হচ্ছে যে কর্ক ক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যু। তাহলে কর্ক ক্যাম্বিয়ামটা এটা হচ্ছে মৃত টিস্যু। কর্ক কিন্তু এটা এক ধরনের মৃত ডেড টিস্যু, যে এপিডার্মিসের টিস্যুগুলা বা এই থেকে আমি পরে বলতেছি। তোমার হচ্ছে কর্ক হচ্ছে এক ধরনের ডেড টিস্যু, আমরা পরে বলি। তাহলে কর্ক থাকে এই বাকল বা বার্কের বাইরের স্তরটা, যেটা একদম বাইরের স্তরটা, যেটা বাইরে থেকে দেখতে পাই আমরা, সেটা হচ্ছে কর্ক বা ফেলেম। মাঝে থাকে হচ্ছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু এক ধরনের, তার নাম কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়াম শব্দের অর্থ হচ্ছে যে ভাজক টিস্যু, বা যে টিস্যু থেকে অন্য টিস্যু উৎপন্ন হতে পারে। এবং সেকেন্ডারি ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম আসলে সেকেন্ডারি ভাজক টিস্যু বোঝাচ্ছে। এবং এটাকে আরেকটা নাম হচ্ছে ফেলোজেন। আর 3 নাম্বারটা হচ্ছে কি, 3 নাম্বারটা ভিতরের দিকে হচ্ছে, এটাকে আমরা বলি ফেলোডার্ম। এটাকে আমরা বলি ইংরেজিতেই লিখি আমরা, এই ইংরেজি নামটাই হচ্ছে বেশি এটার হচ্ছে যে পরিচিত। এটা হচ্ছে যে ভিতরের যে তোমার হচ্ছে যে ভিতরের ত্বকীয় টিস্যু, এটাকে আমরা বলি হচ্ছে যে ফেলোডার্ম। এই ফেলেম, ফেলোজেন এবং ফেলোডার্ম, এই 3টার যোগফলই হচ্ছে কি আসলে বার্ক। এই 3টার যোগফলই হচ্ছে বাকল। তাহলে একটা বাকলের বা একটা উন্নত উদ্ভিদের যে শক্তিশালী ত্বক আছে, সেই ত্বকের বাইরের জিনিসটা হচ্ছে কি, সেই ত্বকের বাইরের জিনিসটা হচ্ছে কর্ক। এটা এক ধরনের ডেড টিস্যু, আর তোমার হচ্ছে এটা এক ধরনের ডেড টিস্যু, মৃত টিস্যু, কিন্তু স্ক্লেরেনকাইমা না। এটা মৃত টিস্যু কিন্তু স্ক্লেরেনকাইমা না। স্ক্লেরেনকাইমাও কিন্তু মৃত টিস্যু, কিন্তু এটা আসলে তোমার কর্ক ক্যাম্বিয়াম এই যে ভাজক টিস্যু আছে সেকেন্ডারি, সেই ভাজক টিস্যু এক বিশেষ ধরনের তোমার মৃত টিস্যুতে পরিণত হয়। সেটাকে বলা হয় কি কর্ক টিস্যু, ডেড টিস্যু, যেটা ডেড হওয়ার কারণে, খুবই শক্তিশালী হওয়ার কারণে পানির যাতায়াত ঠিক করতে দিবে না, লেন্টিসেলের জায়গাগুলো বা ছিদ্র বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে পানি টানি যেতে পারবে না, প্রোটেকশন দিবে, তাকে আঘাত থেকে রক্ষা করবে, স্ট্রেংথ দিবে। এবং
এই যে ফেলোডার্ম ভিতরের দিকের টিস্যু, হ্যাঁ এইখানে তোমার ভিতরের দিকের টিস্যুতে এখানে স্ক্লেরেনকাইমা থাকতে পারে, প্যারেনকাইমা থাকতে পারে, তাই না? কারণ ভিতরের দিকে কি তোমার হচ্ছে যে এই জায়গাগুলোতে তো আমরা আস্তে আস্তে যত ভিতরে যাব আমরা এখানে কর্টেক্স পাবো, ঠিক আছে, এখানে কর্টেক্স পাবো, সেকেন্ডারি ফ্লোয়েম পাবো, সেকেন্ডারি জাইলেম পাবো, সেকেন্ডারি ফ্লোয়েম পাবো এরকম, তারপরে ভিতরের দিকে মেডুলা পাবো, মজ্জা পাবো, তাই না? এগুলো তো ভিতরের দিকে আমরা গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে আমরা পড়ছি জানি। এবং হচ্ছে যে এই ফেলোডার্মে কিন্তু প্যারেনকাইমা থাকতে পারে, কোলেনকাইমা থাকতে পারে, কিংবা স্ক্লেরেনকাইমা থাকতে পারে। আবার এখানে কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমও থাকতে পারে, এখানে সেকেন্ডারি ফ্লোয়েমও থাকতে পারে। তার মানে সেকেন্ডারি ফ্লোয়েমও এখানে একটা মজার জিনিস দেখো, যে আমরা যখন গ্রাউন্ড টিস্যু, আমরা যখন ভাস্কুলার টিস্যু পড়ছি, আমি ভাস্কুলার টিস্যুর ওই আমার ভিডিওটা তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু আমি একটু বলছিলাম, বইয়ে কিন্তু এটা ভালো ব্যাখ্যা নাই, যে সেকেন্ডারি ফ্লোয়েম কিন্তু দৃঢ়তা প্রদান করে কেমনে, সেকেন্ডারি জাইলেম কিন্তু না, কারণ সেকেন্ডারি জাইলেম একটু ভিতরের দিকে থাকে। সেকেন্ডারি ফ্লোয়েম কিন্তু সে বার্কের অংশ বা বাকলের অংশ বা তার ত্বকের অংশে পরিণত হতে পারে। সেকেন্ডারি ফ্লোয়েম বাইরের দিকে থাকে, এবং সেকেন্ডারি ফ্লোয়েম দেখা গেছে আমরা যদি এভাবে ডট ডট দিয়ে বুঝাই, সেকেন্ডারি ফ্লোয়েম তোমার হচ্ছে একদম বাকলের নিচের দিকে থাকে, অর্থাৎ বাকলের ভিতরের অংশটা ইনার মোস্ট, তার মানে বাকলের বাইরের অংশ তো কর্ক আর ভিতরের অংশ তো ফেলোডার্ম, সেই ফেলোডার্মের একটা অংশ হিসেবে কাজ করতে পারে সেকেন্ডারি ফ্লোয়েম। সেও হচ্ছে বাকল বা ত্বক তৈরি করতে ভূমিকা পালন করে। সেখানে প্যারেনকাইমা সেলও থাকতে পারে, এমনকি সেকেন্ডারি কর্টেক্সও থাকতে পারে, সেকেন্ডারি কর্টেক্সও থাকতে পারে। সেকেন্ডারি কর্টেক্স আমরা জানি, কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে যে ত্বকের পর থেকে, অর্থাৎ বাইরের ত্বকের অবস্থা বা এপিডার্মিস বা পেরিডার্মিস থেকে একদম বাইরের অংশ বাদ দিয়ে ভিতরে যত কিছু আছে একদম এন্ডোডার্ম পর্যন্ত আমরা জানি যে এই পর্যন্ত অংশটাকে হচ্ছে কি বলে? কর্টেক্স বলে, তাই না? একদম এন্ডোডার্ম পর্যন্ত, পেরিসাইকেল বাদ দিয়ে কিন্তু এন্ডোডার্ম পর্যন্ত, এন্ডোডার্ম থেকে এপিডার্মিসের নিচ পর্যন্ত, অর্থাৎ একদম বাইরের ত্বকের অংশ এবং একদম হচ্ছে ভাস্কুলার টিস্যুর অংশ বাদ দিয়ে বাকি যতটুকুই আছে, বা হচ্ছে যে পেরিসাইকেলের বাদ দিয়ে এর মাঝে যত স্তর আছে, বহু স্তর বিশিষ্ট হয়, এটা পুরোটাকে কর্টেক্স বলে। কিন্তু কর্টেক্স কিন্তু পুরোটা ফেলোডার্ম না, তাই না? কর্টেক্সের একটা অংশ ফেলোডার্মের অংশ হতে পারে। তার মানে কি? একটা বাকলের বা বাইরের ত্বকের ভিতরের যে অংশটা আছে সেই অংশটাতে বেশ কিছু সদস্য থাকতে পারে। নর্মাল প্যারেনকাইমা সেল থাকতে পারে, সেকেন্ডারি ফ্লোয়েম এখানে থাকতে পারে, তারপরে হচ্ছে এখানে কি থাকতে পারে? এই জায়গায় সেকেন্ডারি কর্টেক্স বা হচ্ছে কর্টেক্সের কিছু কোষ, যেগুলো আসলে প্যারেনকাইমা কোষ হতে পারে, সেই কোষগুলো আসলে এখানে মিলে ফেলোডার্ম তৈরি করে, মাঝে কর্ক ক্যাম্বিয়াম কর্ক। এবং এই যে একটা মোটা পুরু বেশ কিছু টিস্যুর বা বেশ কিছু কোষের যে একটা সমন্বয় বা টিম, সেই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে একটা বার্গ বা তোমার হচ্ছে এরকম একটা বাকল তৈরি করতেছে, বাকলের মতো অংশ তৈরি করতেছে। আর বাকি কর্টেক্স নিয়ে ডিটেলস আমরা আসলে গ্রাউন্ড টিস্যুর ওইখানে আমরা আলোচনা করছি, বা হচ্ছে যেখানে করবো আমরা ওখানে ওই ইয়েটা দেখে নিব। আমরা এই টপিকের হিসাবে আমি তোমাদের যতটুকু বোঝানোর দরকার, আমার মনে হয় আমরা বাকল সম্পর্কে একটা ধারণা পাইছি, যে এই বাকল বা বার্ক হচ্ছে যে আমাদের খুব অতি পরিচিত জিনিস, আমাদের আশেপাশে অনেক গাছের ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু আসলে হয়তো এটা সম্পর্কে আমরা ব্যাখ্যা পাই না। অথচ বইয়ে কিন্তু টপিকটা আছে, বইয়ে কিন্তু জিনিসগুলো ছড়ানো ছিটানো ভাবে বিভিন্ন টপিকে কিন্তু আছে, একসাথে গোছায় দেয়া নাই। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে আমরা তাহলে এটা আলোচনা করে ফেলছি। কর্ক ক্যাম্বিয়াম কি? এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু, আর কর্ক হচ্ছে বাইরের দিকের যে স্তর পেরিডার্মের, যেটা বাকলের বাইরের স্তর। আচ্ছা, খেয়াল করো প্রোক্যাম্বিয়াম এখানে কি বলতেছে, যে প্রোক্যাম্বিয়াম একটা অবশ্যই ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, যেখান থেকে প্রথম ভাস্কুলার টিস্যুগুলো তৈরি হবে, অর্থাৎ প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, তাই না? তার মানে এই যে জাইলেমগুলো, এগুলো আসলে প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, তাই না? এখানে আমরা লিখছিলাম যে এটা পুরোটা অংশটা হচ্ছে প্রাইমারির কথা বলা হচ্ছে, বা প্রাথমিক টিস্যুর কথা বলা হচ্ছে। প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লোয়েমের তৈরি করতে, ধরো যে এখানে প্রোক্যাম্বিয়াম সেল আছে, ধরো 4টা, ধরো যে একটা প্রোক্যাম্বিয়াম সেল বা 2টা প্রোক্যাম্বিয়াম সেল এখানে জাইলেম তৈরিতে ব্যবহার হয়ে গেল, একটা ফ্লোয়েম তৈরিতে, আর একটা কোনো জাইলেম ফ্লোয়েম তৈরি করলো না, তাহলে ওইটা যে থেকে গেল, এই যে বাকি অংশটা বা অবশিষ্ট অংশটা, এই অবশিষ্ট অংশটাকে বলা হয় রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম। অর্থাৎ এই প্রাইমারি ভাজক টিস্যুটাকে, যেটা তোমার কোনো প্রথম দিকে প্রাথমিক জাইলেম বা ফ্লোয়েমে ইউজ হলো না বা ব্যবহৃত হলো না, সেই থেকে যাওয়া রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম এটা হচ্ছে, অথবা এটা আরেকটা নাম আছে যে তোমার হচ্ছে যে ইন্ট্রাভাস্কুলার হচ্ছে যে প্রোক্যাম্বিয়াম বলা যেতে পারে। 2টা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে, ধরো যে তোমার হচ্ছে যে এরকম জাইলেম আছে, এরকম জাইলেম, এবং এরকম হচ্ছে যে ফ্লোয়েম আছে, তোমার হচ্ছে এরকম জাইলেম এবং ফ্লোয়েম আছে, আর মাঝখানে যেগুলো থেকে গেল এগুলো হচ্ছে আসলে রেসিডুয়াল বা হচ্ছে তোমার হচ্ছে ইন্ট্রাভাস্কুলার, তোমার হচ্ছে যে বা ইন্ট্রাভাস্কুলার প্রোক্যাম্বিয়াম আমরা বলতে পারি, বা তোমার হচ্ছে রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম এই নামে আমরা ডাকতে পারি। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থেকে যাওয়া রেসিডুয়াল বা হচ্ছে অবশিষ্ট যে তোমার হচ্ছে যে এরকম প্রোক্যাম্বিয়াম বা প্রাইমারি ভাজক টিস্যু, সেটাই তোমার পরিণত হবে কিসে? সেটা আসলে উদ্দেশ্য আছে, এটা রেখে দেওয়া হয়েছে যেন সেকেন্ডারি যখন তৈরি হবে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এটা পরবর্তীতে রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম থেকে ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হলো। এই ভাস্কুলার ক্যাম্বিয়ামটা সেকেন্ডারি ভাস্কুলার টিস্যু হিসাবে, সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যু হিসেবে কাজ করবে। সেখান থেকে অবশ্যই তাহলে কি তৈরি হবে? সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, তাই না? আমরা জানি সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে। সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম যখন তৈরি হয়, এখানে একটা কিন্তু আমাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে প্রাইমারি জাইলেম ফ্লোয়েমের তাহলে কি হয়। সাধারণত শিখে রাখো, জেনে রাখো, বই আমরা এই তথ্যটা এভাবে পাবো না হয়তো, যে প্রাইমারি যে জাইলেম ফ্লোয়েমগুলো শুরুর দিকেই তৈরি হলো, একটা গাছ তো
কচি অবস্থাতেও তার পরিবহনের দরকার আছে। আমরা জানি যে এরা কি করে, খাদ্য পানি এসব পরিবহন করে। সে অবস্থার যে ভাস্কুলার জাইলেম এবং ফ্লোয়েমগুলো আছে তারা পরবর্তীতে দেখা গেছে নন ফাংশনাল হয়ে যায়, কার্যক্রম হারায় ফেলে এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই কোষগুলো দিয়ে। সেকেন্ডারি পরবর্তীতে যে ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে তোমার হচ্ছে বা এই যে সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েম যে তৈরি হলো, সেই সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েমগুলাই কিন্তু একটা বড় আম গাছের ক্ষেত্রে, অ্যাডাল্ট আম গাছের ক্ষেত্রে তার দৃঢ়তা প্রদানও করবে, তাকে মোটা করবে, চওড়াও করবে, তার হচ্ছে যে তাকে দৃঢ়তা বাড়াইতে, তার হচ্ছে ব্যাস বাড়াইতে বা হচ্ছে তার মাস বাড়াইতে কাজ করবে। প্লাস হচ্ছে তারা হচ্ছে পরবর্তীতে পরিবহনের দায়িত্বটা নিয়ে নিবে। এইখানে এই কোষগুলো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এদের দিয়ে রিপ্লেস হয়ে যায়, অথবা এগুলো নষ্ট হয়ে যায়। এগুলো অনেক কোষই আস্তে আস্তে কার্যক্ষমতা হারায় ফেলে, এগুলো আর কোনো কাজ করে না, কিছু কিছু ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিছু কিছু হচ্ছে অকার্যকর হিসাবে থেকে যায়। আচ্ছা, খেয়াল করো যে তোমার হচ্ছে যে এই ক্ষেত্রে সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েম যে তৈরি হলো, ভবিষ্যতে আজীবন তারা দেখা গেছে কি পরবর্তীতে তারাই তোমার হচ্ছে যে পানি, খাবার এগুলো হচ্ছে পরিবহনের দায়িত্বটা নিয়ে নিবে। তাহলে এই যে জিনিসটা তোমার হচ্ছে এই যে তোমার 3 ধরনের কাজের উপর ভিত্তি করে যে টিস্যু, যেটা পরবর্তীতে আমরা জানি যে উদ্ভিদের যে স্থায়ী যে 3টা টিস্যু তন্ত্র তৈরি করবে, সেগুলো আসলে এই ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই পরিবর্তন হইতে 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 শেষ পর্যন্ত একটা অ্যাডাল্ট, ম্যাচিউর এবং হচ্ছে যে একটা উন্নত বৃক্ষ বা বড় বৃক্ষ। কারণ আমরা তো আসলে আলোচনা সবকিছু আমাদের খালি চোখে আমরা খুব ভালো দেখি কাকে, একটা বড় আম গাছকে, বড় বট গাছকে। তাহলে সেই ক্ষেত্রে কাজটা কিভাবে একটা ছোট্ট চারা গাছ থেকে সেখানে আসতেছে, এই জিনিসটা ঠিক ওই প্রথম শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই যে পরবর্তীতে সবগুলা রূপান্তরের মাধ্যমে বা সবগুলা সৃষ্টির মাধ্যমে আসছে এই ছকে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আলোচনার সাথে সাথে আমরা এটা ছোট্ট একটা টপিক, কিন্তু এটার সাথে সাথে আমরা আরো কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করছি বা আমরা আরো কিছু বেসিক জিনিস শিখে ফেলছি। তোমাদের সাথে পরবর্তীতে হচ্ছে যে অন্য আরো এরকম জানার এবং হচ্ছে যে আমাদের শেখার, যেগুলো হচ্ছে আমাদের জানলে শিখলে কাজে দিবে, যেগুলো হচ্ছে যে আমাদের নিজেরা পড়লে হয়তো বের করাটা কিছুটা কঠিন হয়ে যায়, এরকম জিনিস বা এরকম ভিডিও নিয়ে আমরা সবসময় তোমাদের সাথে থাকবো। আল্লাহ হাফিজ।